Hello student, I am Govindo. Welcome to GS Academy. Student, আজ আমরা বেঙ্গল পুলিশ স্পেশাল ম্যাথ ক্লাস করব। তো ম্যাথ ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ প্রফিট এবং লস এই চ্যাপ্টারটা তোমাদের মেইনলি আজকে করানো হবে। তো আমি খুব ধীরে ধীরে করব, যারা নতুন স্টুডেন্ট আছো তারাও এখান থেকে ভালো করে বুঝে নিতে পারবে, আর যারা পুরনো স্টুডেন্ট আছো তারা একটু ফাস্ট করে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে পারো। তো এখানে মেইনলি যে অঙ্কগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু বেঙ্গল পুলিশ বা এসএসসি জিডি বা কলকাতা পুলিশ এই সমস্ত পরীক্ষায় কিন্তু আসবার মতন, এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা চাইলে পজ করে নিজে একবার সমাধান করে নেওয়ার চেষ্টা করতে পারো। তাহলে প্রথম কোশ্চেন কি বলছে দেখে নি। যদি চিহ্নিত মূল্যের 35% ক্রয় মূল্যের 45%-এর সমান হয়, ঠিক আছে, কোনো ছাড় যদি না দেওয়া হয় তাহলে লাভের শতাংশ খুঁজুন। তাহলে চিহ্নিত মূল্যের উপরে কিন্তু 35%, চিহ্নিত মূল্যের 35%। আচ্ছা, চিহ্নিত মূল্য মানে আমরা কি বুঝি? মার্ক প্রাইস, এমপি, মার্ক প্রাইস। তার 35%, তাহলে আমি লিখব এর 35%। এইটা বলছে কার সাথে সমান? ক্রয় মূল্যের 45%-এর সমান। ক্রয় মূল্য মানে সিপি, যে টাকায় তুমি কোনো একটা দ্রব্য কিনে থাকো, তার কত পার্সেন্টের সমান? 45%-এর সমান। 45%। তাহলে আমি এখান থেকে কি বলবো? এমপি, এমপি বাই যদি আমি সিপি নিয়ে আসি তাহলে ওই দিকে আমার রয়েছে কত? 45%। আর এদিক থেকে এই 35%টা ওপাশে গেলে গুণ ছিল, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে 35%। তাহলে 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 দিয়ে কাটলে 5 7টা 35। তাহলে আমি বলবো যে এই বস্তুটার মার্ক প্রাইস মানে কি? ধার্য মূল্য, সেটা হলো উপরেরটা মানে 9। আর এই বস্তুটার ক্রয় মূল্য কত? এই নিচেরটা মানে 7। তাহলে এবার লাস্টে কি বলেছে সেই কথাটা তোমাকে দেখতে হবে। যদি কোনো ছাড় না দেওয়া হয়, আচ্ছা ছাড় যদি না দেওয়া হয় তার মানে যে দাম ও মার্ক করেছে অর্থাৎ 9 টাকাতেই ও বিক্রি করবে। তাহলে 7 টাকার বস্তুটা যদি 9 টাকায় বিক্রি করে তাহলে কত লাভ হচ্ছে? তুমি বলবে 2 টাকা লাভ হচ্ছে। তাহলে আমাকে বের করতে হবে লাভের হার। তাহলে আমি যদি লিখি প্রফিট ইজ ইকুয়াল টু কত, তুমি বলবে যে 7 টাকার বস্তু 9 টাকা মার্ক করেছিল, তাই তো? সেখানে কোনো যেহেতু ছাড় দিচ্ছে না মানে 9 টাকাতেই বিক্রি করছে, ফলে 7 টাকার বস্তুতে কত টাকা লাভ হয়ে যাচ্ছে? 2 টাকা। কিন্তু যেহেতু লাভের হার বের করতে হয়, লাভের হার বার করার নিয়ম হলো উপরে লিখতে হবে লাভ, উপরে লিখতে হবে লাভ আর নিচে লিখতে হবে ক্রয় মূল্য। কথাটা মনে রেখো, হ্যাঁ। আমি পাশে দরকারের সূত্রটা এইভাবে লিখে রাখছি। প্রফিট পার্সেন্ট, পি পার্সেন্ট মানে প্রফিট পার্সেন্ট, ইজ ইকুয়াল টু লাভ বাই ক্রয় মূল্য, প্রফিট বাই সিপি কস্ট প্রাইস। কেন বলো তো? নিচে সবসময় কস্ট প্রাইস হবে, কিন্তু যেহেতু ক্রয় মূল্যের উপরেই কিন্তু লাভ বা ক্ষতি তোমরা বুঝতে পারো। তুমি যদি 10 টাকায় কেনো কোনো বস্তু আর 12 টাকায় বেচো তাহলেই তুমি বলতে পারবে লাভ হয়েছে। আর যদি তুমি 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করো তাহলে সেক্ষেত্রে বলবে ক্ষতি হয়েছে। তাহলে সব ডিপেন্ড কার উপরে করলো? ক্রয় মূল্যের উপরে। তাহলে সুতরাং আমি এর উপরে যখনই 100 দিয়ে গুণ করব তাহলে এই পার্সেন্টেজ শব্দটা লেখা যায়, কিন্তু পার্সেন্টেজ আনতে গেলে আমরা জানি 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে ঠিক একইভাবে প্রফিট পার্সেন্ট আমি কত বলবো? 2 টাকা লাভ 7 টাকার উপরে, ক্রয় মূল্য যেহেতু 7, 100-এ কত? ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছ অঙ্কটা পরীক্ষায় এসেছে। তো মানে 200/7% যদি তুমি করো তাহলে 7 দুগুণী 14, পড়ে থাকবে তোমার কত? 60, 7 8 56, তাহলে 28 পয়েন্ট। যেই আমি দেখতে পাচ্ছি কিছু একটা হবে 28 পয়েন্ট, তখনই আমি দেখতে পারলাম অপশানে আমার এ নাম্বার অপশানে মানে প্রথম অপশানটাতেই আমার 28 পয়েন্ট সামথিং রয়েছে। তাহলে আমরা কিন্তু পরীক্ষার হলে
পুরোপুরি অঙ্ক মেলানোর দরকার নেই। তুমি যে দেখছো 28 পয়েন্ট সামথিং বেরোচ্ছে আর একটা অপশানে 28 রয়েছে, তাহলে পরেরটুকু বের করা জাস্ট বোকামো হয়ে যাবে কিন্তু। আর পরীক্ষার হলে তোমাদেরকে কিন্তু টাইম বাঁচিয়ে রাখাটা কিন্তু খুবই জরুরি। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে, একটি ইলেকট্রনিক যন্ত্র 15% ডিসকাউন্টে 25,500 টাকায় বিক্রি করা হয়। তার মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে? 15%। তাহলে যা দাম আছে লেখা তার উপরে 15% যদি ছাড় দেয়, তুমি বলে 15% ছেড়ে দিল, তার মানে বাকি থাকলো হলো 85%। 85%-এ বস্তুটা বিক্রি হয়েছে। তাহলে বের করতে হবে এর চিহ্নিত মূল্য কত। তাহলে আমি যদি বলি তোমাকে যে এই চিহ্নিত মূল্য মানে যেটা মার্ক করা থাকে কোনো বস্তুর উপরে, সেটা মনে করো 100%, তাহলে তুমি বলবে এই 100%-এর উপরেই, চিহ্নিত মূল্যের উপরেই তো কত পার্সেন্ট ছেড়ে দিচ্ছে? 15% ছেড়ে দিচ্ছে। আচ্ছা, 15% ছেড়ে দেওয়া মানে তুমি বলবে যে 85%-এ বিক্রি, কিন্তু 100-র উপরে 15% ছেড়ে দেওয়া মানে 85%-এ কি বিক্রি, যার ভ্যালু কিন্তু বলে দিয়েছে কত বলো? 25,500 টাকা। এর ভ্যালুই বলে দিয়েছে 25,500 টাকা। তাহলে 5 দিয়ে যদি আমি কাটি, 5 17 85, আর এখানে যদি 5 দিয়ে কাটি, 5 5 25, 5 অক্কে 5 0 0। আবার যদি আমি 17 দিয়ে কাটি, তাহলে 17 দিয়ে কাটলে কত হবে? 3 17 51 0 0। তাহলে 1%-এর ভ্যালু আমি বলতে পারি যে 300। তাহলে চিহ্নিত মূল্য বের করতে হবে, মানে 100% আমাকে বের করতে হবে। তাহলে 100%-এর ভ্যালু আমি আরও দুটো শূন্য জুড়ে দেব, মানে 300 এর পরে আরও দুটো শূন্য জুড়ে দিলে কি হয়ে যাবে? 30,000 টাকা। তাহলে এইটা কোন অপশানে আছে? অপশান 1-এ আমার 30,000 টাকা আছে। আশা করি বুঝতে পেরেছ। চলে আসি আমি তার পরের অঙ্কে। তো পরের অঙ্কটা কি বলছে তোমরা একবার একটু পজ করে নিজে নিজে করার চেষ্টা করো। বলছে যে একটি বস্তুর ক্রয় মূল্যের 40%, এবারে আমি একটু দেখে নিই, ঠিক আছে। হ্যাঁ, 3 নম্বর অঙ্কটা আমরা করছিলাম। কি বলছে দেখে নাও। বলছে যে একটি বস্তুর ক্রয় মূল্যের 40% তার বিক্রয় মূল্যের 30%-এর সমান। তাহলে সেই আবার আগের বারের মতনই কথা বলেছে এখানেও। কি বলছে? ক্রয় মূল্য, তাই তো? ক্রয় মূল্য মানে আমরা জানি সিপি। তাহলে ক্রয় মূল্যের কত পার্সেন্ট? 40%। 40% লিখলাম। বলছে যে বিক্রয় মূল্যের 30%-এর সমান। তাহলে এসপি, বিক্রয় মূল্য মানে কি? তোমরা বলবে দাদা এসপি। এসপি এর 30%-এর সমান। তাহলে 30% লিখে দিলাম। এই যা লাইনটা বলেছে সেই লাইনটা ধরে ধরে আমি লিখে দিয়েছি। তাহলে তুমি বলবে দাদা এখানে পার্সেন্ট কেটে যাচ্ছে দুপাশ থেকে, তাহলে আমি কি লিখতে পারি? সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু 30 বাই, এদিকের 40 আছে, 40টা ওপাশে গেলে কি হয়ে যাবে? নিচে চলে যাবে, 0 0 কেটে গেল। তাহলে 3/4। আচ্ছা, 3/4 যেটা এলো এর মানে আমি কি বুঝবো? বস্তুটার ক্রয় মূল্য 3 টাকা আর বিক্রয় মূল্য 4 টাকা। এই হলো বিষয়। তাহলে লাভের শতাংশ আমাকে বের করতে হবে। তাহলে একটু আগেই শেখালাম 3 টাকার বস্তু যদি 4 টাকায় বিক্রি করা হয়, তুমি বলবে যে দাদা 1 টাকা লাভ, 1 লাভ। কিন্তু আমার তো লাভ চাইনি, লাভের হার চেয়েছে। এটা তো লাভের মানে অনুপাতের সাপেক্ষে লাভের পরিমাণটা বেরিয়েছে, তো লাভের হার চেয়েছে। তাহলে আমি কি লিখবো? সে আবার আগের মতন সূত্র, পি বাই সিপি ইন্টু 100%। আশা করি তোমাদের সকলের মুখস্থ হয়ে গেছে তখনই। নিচে কি দিতে হবে? কস্ট প্রাইস দিতে হবে। তাহলে আমি কি বলবো? 1 টাকা লাভ হয়েছে 3 টাকার উপরে, না 100-এ কত? তাহলে তুমি বলবে যে 100/3 মানে ভাগ করলে 33, 3 33 99 হয়, 33.33 এরকম সামথিং যাবে।
33.33 কোথায় আছে? অপশান 2-তে আছে। চলে আসি আমরা তার পরের কোশ্চেনে। মোহন একটি টেবিল বিক্রি করেছে 2832 টাকায়। তার মুনাফা 18% হলে টেবিলের ক্রয় মূল্য কত? তাহলে আমাকে বের করতে হবে কিন্তু কি বলো, টেবিলের ক্রয় মূল্য। তাহলে যে কোনো বিষয়, যে কোনো জিনিস সে নিজের কাছে কিন্তু 100%, ঠিক আছে? যে কোনো জিনিস, মনে করো মার্ক প্রাইস, সে নিজের কাছে কি 100%, ক্রয় মূল্য সে নিজের কাছে কি 100%, ঠিক আছে? বা হ্যাঁ, তাহলে আমি এখানে ক্রয় মূল্যটাকে কত পার্সেন্ট ধরতে পারি? 100% ধরতে পারি, 100% ধরতে পারি। তাহলে 100% যদি আমি ধরি, তাহলে তোমরা পার্সেন্টেজ ভেঙেও এই অঙ্কটা করতে পারো, আবার 100% ক্রয় মূল্য ধরেও তুমি করতে পারো। তাহলে 100% যদি ক্রয় মূল্য হয়, তাহলে 18% লাভ। তাহলে তুমি বলবে যে দাদা 118% বিক্রি। লাভ মানে তো যোগ হয়, তোমরা সকলেই জানো। তাহলে 100% যদি ক্রয় মূল্য হয়, তাহলে 118% কি বিক্রি। বিক্রি কেন? কারণ লাভে বিক্রি, 18% লাভে বিক্রি মানে কি 118% বিক্রি। আর সেই বিক্রয় মূল্যই বলে দিয়েছে তোমাকে, দেখো বিক্রি করেছে কত টাকায়? 2832 টাকায়। তাহলে আমি এইটা ইকুয়াল টু লিখে দিলাম 2832। তাহলে তুমি বলবে যে দাদা এখান থেকে 1% বের করব। তাহলে 1% যদি তুমি বের করতে চাও, 2832কে তোমাকে ভাগ করতে হবে। এবং 2832কে প্রথমে তো তুমি 118 দুগুণি কত যাবে? 118 দুগুণি 236। তাহলে 1% ইকুয়াল টু 118 দুগুণি 236। তাহলে পড়ে থাকবে হলো 7, আর এখানে হলো 4, 2, তাই তো? তাহলে 4 দিয়ে যদি ভাগ করি, হ্যাঁ 4×8, তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে 24। তাহলে 100% যদি তুমি বের করতে পারো, তাহলে তোমার ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে এর পিছনে দুটো শূন্য যদি আমি চিপকে দিই, আর এর পিছনেও দুটো শূন্য চিপকে দিই, তাহলে দুপাশে সমান হয়ে গেল। তাহলে 100%, যেটা কিনা আমি ধরেইছিলাম ক্রয় মূল্যের ভ্যালু কত? 100%, এর ভ্যালু হয়ে গেল আমার 2400 টাকা। মানে অপশান ডি হলো সঠিক উত্তর। তাছাড়া অনেকে আবার এরকমভাবেও করে, পার্সেন্টকে ভাঙে সবসময়। তাহলে সেরকমভাবে যদি আমি করি, তাহলে বলবো 18%কে যদি ভাঙো, তাহলে 18%কে ভাঙলে কত হবে? 9 দুগুণি 18 আর 50 দুগুণি 100। মানে পার্সেন্ট ভাঙা মানে অ্যাকচুয়ালি কি, 18/100 লেখা, 18/100 লেখা। তাহলে 2 দিয়ে কাটলে 9 দুগুণি 18, আর 2 দিয়ে কাটলে 50 দুগুণি 100। এই যে বিষয়টা, মানে 50 টাকার বস্তুটা 9 টাকা লাভে বিক্রি করা হয়েছে। তার মানে কততে বিক্রি করা হয়েছে? 59 ইউনিটে বিক্রি করা হয়েছে। এই 59-এর ভ্যালুই বলে দিয়েছে 2832 টাকা। তাহলে এখান থেকে 1 ইউনিট বের করবে, আর এখান থেকে 50 ইউনিট বার করবে। তাহলে 50 ইউনিটই তো ক্রয় মূল্য। এই যে 50টাই ক্রয় মূল্য ছিল, এটাই তো ক্রয় মূল্য ছিল, আর এর উপরেই তো 9 টাকা কি ছিল? লাভ ছিল। তাহলেই তো মোট হলো 59 টাকায় বিক্রি হয়। তাহলে সেই 59-এর ভ্যালু আমি বলেছি 2832, 1-এর ভ্যালু ভাগ করলে তুমি পাবে 48, এরকম কিছু পাবে। আর 50 দিয়ে যেই গুণ করে দেবে, তখন তুমি 2400 টাকা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলে আসি আমরা তারপরের অঙ্কে। এক ব্যক্তি 1 টাকায় 20টি কলম কিনে 1 টাকায় 15টি কলম বিক্রি করে। তাহলে লাভের হার বের করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায়শই পরীক্ষায় দেখা যায়। আর তোমরা যেহেতু বেঙ্গল পুলিশের পরীক্ষা বা কেপির পরীক্ষা দিতে যাবে, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই এই ধরনের অঙ্কগুলো বেশি করতে হবে। আর একটা কথা তোমরা বারবার বলছি, মনে রেখো, এবছর কিন্তু যেহেতু একটা পরীক্ষার ইংলিশের যে মানে ফ্রিকোয়েন্সি, সেটা কিন্তু কমে গিয়ে অঙ্ক জিআইতে এসেছে। হ্যাঁ, সুতরাং তোমার কিন্তু অঙ্ক আহামরি কোনো কঠিন ব্যাপার করবে না, অঙ্ক কিন্তু সহজই করবে। যেটা তোমরা এই এসআইতে দেখতে পারলে, অঙ্ক কিন্তু একদমই সহজ করবে। শুধুমাত্র তোমার স্পিডটাই ম্যাটার করবে কিন্তু পরীক্ষার হলে। বারবার বলছি কথাটা, একটু তোমরা বিষয়টার উপরে লক্ষ্য রেখো।
এক ব্যক্তি 1 টাকায় 20টি কলম কিনে 1 টাকায় 15টি কলম বিক্রি করে। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি, মনে করো তুমি চাকরি টাকরি পাওনি, পেনের ব্যবসা করছো। তাহলে তুমি মনে করো এরকম এক বাক্স কিছু পেন কিনেছো। তাহলে এবার যেই তুমি বিক্রি করতে গেছো, যদি মনে করো একটা পেন বিক্রি করো, তাহলে তুমি কি লাভ বা ক্ষতি বের করতে পারবে? তোমার যতগুলো পেন ছিল এখানে, ঠিক ততগুলোই যদি যখন বেচে দিতে পারবে, মনে করো 100 টাকায় আমি পেন কিনেছিলাম আর আমি বলছি 120 টাকায় সব পেন বেচে দিয়েছি, তাহলে তুমি বলতে পারবে লাভ হয়েছে। কিন্তু সাপোজ তোমার কাছে কিছু পেন পড়ে রয়েছে, তাহলে কিন্তু তুমি বলতে পারবে না যে আমার কত টাকা টোটালি লাভ হলো। তাহলে সবসময় মনে রাখবে যে যত পেন তুমি কিনেছো, ঠিক তত পেনই তোমাকে কিন্তু বিক্রি করে দিতে হবে, অর্থাৎ কোয়ান্টিটি কিন্তু তোমাকে সেম করতে হবে। তাহলে লাভ ক্ষতির এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে যে কোয়ান্টিটি সেম করে দেওয়া, মানে যতগুলো তুমি কিনেছো ততগুলোই তুমি বিক্রি করবে, অর্থাৎ টি সমান করে দেয়। কোয়ান্টিটি মানে কি, এই যে টি 20টি কলম আর এখানে 15টি কলম, এইটা তোমাকে সমান করতে হবে। তাহলে আগে কিনেছিল কি দরে সেটাকে আমি লিখে দিই, 1 টাকায় কিনেছিল কতগুলো কলম, 20টি কলম কিন্তু কিনেছিল, ঠিক আছে। আর এটা কিনেছিল মানে সিপি লিখে রাখলাম। আর বিক্রি করেছে কত, 1 টাকায় 15টি, এটা হলো এসপি। তাহলে আমরা যেহেতু টিটি সমান করব, তাহলে আমরা কি করব, এই যে 20 আর এই যে 15, কোনো দুটো সংখ্যাকে সমান করা মানে ওদের লসাগুতে আনা চেষ্টা করতে হবে, লসাগু। আর তোমরা সবাই জানো 20 আর 15 এর লসাগু যদি করো 60 হবে। মানে 60 হলো এমন একটা সংখ্যা যেটা 20 দিয়েও ভাগ যায়, 15 দিয়েও ভাগ যায়। তাহলে আমার এখানে কত দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, 3 দিয়ে, 3 কুড়ি 60 হয়ে যাবে। একইভাবে এখানে কত দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, 4 15 60। তাহলে তুমি বলবে যে এখানে যেহেতু 4 দিয়ে গুণ করেছি, তাহলে এর সাপেক্ষে এখানেও 4 দিয়ে গুণ হবে। আর এখানে যেহেতু 3 দিয়ে গুণ করেছি, তাহলে এর সাপেক্ষে এখানেও 3 দিয়ে গুণ হবে। তাহলে তোমরাই বলো কস্ট প্রাইস, এখানেই তো কস্ট প্রাইস ছিল বিষয়টা, তাহলে কস্ট প্রাইসটা কত? যেই 60 করে দিলাম দুপাশে, আমি বলবো যে কস্ট প্রাইস আমার এখানে 3। আর সেলিং প্রাইসটা তুমি বলবে যে কত, তুমি বলবে সেলিং প্রাইস দাদা এখানে 4 টাকা হয়ে গেছে, 4 অক্ষে 4। তাহলে তোমরাই বলো লাভ কত, এখানে 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করেছে, মানে 1 টাকা লাভ। তাহলে 1 টাকা লাভ কত টাকার উপরে, 3 টাকার উপরে, সবসময় ক্রয় মূল্যের উপরে, তাই না? আমি কি বের করতে যাচ্ছি, লাভের হার, কিন্তু লাভের হার। আর লাভের হার বের করার নিয়ম তোমরা সবাই জানো, লাভ বাই ক্রয় মূল্য 3 ইন্টু 100%। তাহলে 100% দিয়ে যখনই গুণ করবে, আর 1/3 মানে তোমাদের একটু আগেই শেখালাম 33.33%, তাই না? 33.33%। তাহলে অপশান 3 হলো আমার কিন্তু সঠিক অ্যান্সার। একই রকম অঙ্ক আর একটা দেওয়া হয়েছে, কি বলছে দেখে নাও এটা। রুবি 1 টাকায় 20টি বোতাম কিনেছে, 25% লাভ পেতে তাকে 1 টাকায় কয়টি বোতাম বিক্রি করতে হবে? আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, যে তুমি মনে করো 1 টাকায় 20টা বোতাম তুমি কিনেছো, এবার তোমাকে যদি লাভ পেতে হয় 1 টাকায় কম বোতাম দেবে না 1 টাকায় বেশি বোতাম দেবে? তুমি বলবো অবভিয়াসলি 1 টাকায় কিন্তু আমি কম বোতাম দেবো। যেই 1 টাকায় কম বোতাম তুমি বিক্রি করবে, তখনই তোমার কিন্তু লাভ আসবে। আর 1 টাকায় যদি বেশি বোতাম বেচে দাও, তাহলে তোমার লস হয়ে যাবে ব্যবসায়। তাহলে 20টা বোতাম তুমি কিনেছিলে, আর তুমি বিক্রি করতে চাও, কেমনভাবে বিক্রি করতে চাও, 25% লাভে, 25% কিন্তু লাভে বেচতে চাও, তাই তো? তাহলে তুমি বলবে 20টি বোতামের জায়গায় তোমাকে দিতে হবে 100/125 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ লাভ যেহেতু আমাকে বলেছে, সরি এটা 125 হবে। তাহলে এখানে কি হবে, 125, 25 দিয়ে কাটলে 5 25 125, 4 25 100,
আর 5 দিয়ে কাটলে 4 5 20, তাহলে 4 4 16টি। এইটা হলো চট জলদি তোমরা করে দেবে। কিন্তু অনেকে বলবে যে দাদা এটা কেন হলো? তাহলে কেন যদি হলো সেটা তুমি বুঝতে চাও, তাহলে তোমাকে বুঝতে হবে যে দামের অপোজিটে কিন্তু তোমাকে কোয়ান্টিটি দিতে হবে, বুঝেছো? বা তুমি এরকম বলতে পারো যে কোয়ান্টিটি যদি আমি বেশি দিয়ে দিই তাহলে আমি কিন্তু কম লাভ পাবো। কোয়ান্টিটি যদি আমার বেশি হয়ে যায় তাহলে আমার কিন্তু প্রফিটটা কিন্তু কমে যাবে, তাই না? প্রফিটটা কিন্তু কমে যাবে। তাহলে এই যে প্রফিট পার্সেন্ট এর সাথে ব্যস্ত অনুপাত তৈরি করে কে? তুমি বলবে যে দাদা কোয়ান্টিটি, ঠিক তো? ব্যস্ত অনুপাত, কেননা কোয়ান্টিটি তুমি যদি বাড়িয়ে দাও তুমি বলবে প্রফিট পার্সেন্ট তো কমে যাবে, কেননা আমার তো কোয়ান্টিটি মানে কি বেশি বোতাম যদি তুমি বেচে দাও, মানে 1 টাকার বিনিময়ে যদি বেশি বোতাম তাকে দিয়ে দাও, তাহলে তোমার কি হবে? প্রফিট পার্সেন্ট কমে যাবে না? ঠিক। তাহলে তুমি বলে যে দাদা এবার তো তাহলে আমি বুঝেছি 25% যেহেতু লাভ, 25%কে ভাঙলে অ্যাকচুয়ালি কি হয়? 25/100 মানে 1/4। তার মানে দামটা এখানে দাঁড়াচ্ছে 4 টাকার জায়গায় 5 টাকা। এখানে দামটা দাঁড়াচ্ছে বলো কত? 4 টাকার জায়গায় 5 টাকা। 1 টাকা যেহেতু লাভ, ঠিক আছে? আর দামের উল্টো অনুপাতে আমি কি বললাম? কোয়ান্টিটি দিতে হবে, মানে 5টা জায়গায় তোমাকে 4টে দিতে হবে। যেহেতু লাভ নিতে চাচ্ছ, এই যে দামটা বেড়েছে, তাহলে তুমি বলে যে কোয়ান্টিটিটা কমবে। আচ্ছা, তাহলে কিনেছিলে যেটা, এই 5 ইউনিট কিনেছিলে, কোনটা? 5 ইউনিট কিনেছিলে মনে করো, যার ভ্যালু কত? এখানে আমি লিখব 20। 5 ইউনিটের ভ্যালু 20। তাহলে 1 ইউনিট কত? 5 4 5 20। আর 4 ইউনিট কত? 4 4 16। এইভাবেও তুমি কিন্তু করতে পারো, ঠিক আছে? তো এছাড়া সূত্র আছে। তো এইভাবে করলেই কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তোমরা যদি কোনো অসুবিধা হয় কোনো অঙ্কে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাবে তোমরা যে এই অঙ্কে আমার কিন্তু প্রবলেম হয়েছে, তাহলে আমি সেটা আবারও করে দেবো। তো এই যে একটু আগে যে অঙ্কটা করলে, এরকম টাইপের আরও অনেক অঙ্ক আছে। এ তো সবে শুরু। অঙ্কের যে লেভেল সেটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে? 6 জায়গার অঙ্কটা দেখি। একটি বস্তু 13.5% ক্ষতিতে বিক্রি করা হয়েছিল। যদি, তাহলে আমাকে এই যে জিনিসগুলো, অঙ্ক যখন তুমি বেঙ্গল পুলিশে পরীক্ষায় বসেছো তখন যদি তুমি পুরো অঙ্ক পড়তে যাও না, তাহলে কিন্তু তোমার ভ্যাবাচ্যাকা হয়ে যাবে। তাই একটা কাজ করবে, এক এক লাইন করে পড়ে নিয়ে সাথে সাথেই তুমি পেনে লিখে রাখবে, মানে যে প্রশ্নটা রয়েছে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রই লিখে নেবে যে কি বলতে চাইলো। তুমি সাথে সাথে লিখে নিলে প্রথমে বস্তুটা 13.5% ক্ষতি, তাহলে 13.5% আমি মাইনাস দিয়ে লিখে রাখলাম, এই কথাটুকু লিখে রাখলাম। মাইনাস মানে কি বুঝে গেলাম? ক্ষতি। এবার বলছে যদি বস্তুটি আরও 1104 টাকা বেশিতে বিক্রি করা হয়, তাহলে এটা কিন্তু টাকাই বলেছে, হ্যাঁ, আগেরটা পার্সেন্টেজে ছিল, এটা টাকাই বলেছে যে এত টাকা যদি বেশি দামেও বিক্রি করতো তাহলে নাকি তার 9.5% কি হবে? এবার লাভ হবে। তাহলে তুমি বলবে যে ক্ষতিটা হচ্ছিল সেটা এখন কনভার্ট হয়ে গেছে কিসে? লাভে। আর লাভ মানে প্লাস, কত পয়েন্ট? কত? 9.5%-এ কনভার্ট হয়ে গেছে। তাহলে তুমি এই যে কনভার্সনটা কেন হলো, এর পিছনে দায়ী হলো একটা টাকা। তুমি বলবে যে 1104 টাকাটা বেড়েছিল বলে, 1104 টাকাটা বেড়েছিল দামটা, তাই কিন্তু এই পার্সেন্টেজের পরিবর্তনটা হয়েছে। অর্থাৎ যেটা 13.5% ক্ষতি ছিল সেটা কনভার্ট হয়েছে 9.5% লাভ। তাহলে তোমরা বলো তো এখানে এই পার্সেন্টেজের যে পরিবর্তন সেটা কত? তুমি একবার নিজে নিজে বলার চেষ্টা করবে পার্সেন্টেজের পরিবর্তন কত। কেউ যদি বলে দাও যে এখানে 4%-এর পরিবর্তন, সে কিন্তু একেবারেই বোকামো করবে। ভালো করে বুঝতে হবে আগে, এখানে কিন্তু মাইনাস ছিল, মাইনাস থেকে ধীরে ধীরে বাড়তে 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 প্রথমে আগে 0 হয়েছে, 0 থেকে আরও বাড়তে 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 9 হয়েছে কিন্তু। তাহলে এখানে অ্যাকচুয়ালি পার্সেন্টেজের পরিবর্তনটা সেটা কিন্তু যোগ হয়ে যাবে। এখানে পার্সেন্টেজের পরিবর্তন কিন্তু যোগ হয়ে যাবে, কেউ যেন 4% বিয়োগ করে দিও না, হ্যাঁ?
কেননা এই মাইনাস থেকে, আবার বলছি আমি কথাটা, মাইনাস থেকে তো বাড়তে বাড়তে প্রথমে কি হয়েছে, জিরো হয়েছে, প্রথমে জিরো থেকে তো বাড়তে বাড়তে কত হয়েছে, 9.5% হয়েছে। তাহলে তুমি বলবে যে দাদা এখানে অ্যাকচুয়ালি যোগ হবে, তাহলে 0.5 যোগ করলে এখানে শূন্য হয়ে যায় আর পয়েন্ট উঠে যায়, তাহলে হাতে আমার 1 চলে এলো, তাহলে 9 আর 1 10 চলে এলো, তাহলে 13 আর 10-এ কত পার্সেন্ট তুমি বলবে, 23%। সেই 23%-এর ভ্যালুই আমি কত লিখবো, 1104 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত, 23 দিয়ে ভাগ করি, 4-23 যদি করি 92, আর তাহলে পড়ে থাকবে 18, 184। তাহলে এইটা তোমার 6-3, তাহলে যেই তুমি দেখছো ইউনিট ডিজিটে 4 রয়েছে, তাহলে ইউনিট ডিজিটে 4 আনতে গেলে বা তুমি 9 দুগুণে 18, তাই তো, 6-3-6 18, তাহলে 23 দিয়ে যদি ভাগ করি আমার কত যাবে, 8 দিয়ে 8, 3 8টা 24, হ্যাঁ মিলে যাবে, মানে 8 তো যাবেই কনফার্ম। তার কারণ কি বলো তো, আমি বলতে যাচ্ছি যে 23% দিয়ে যে আমি ভাগ করলাম, 23 দিয়ে কত বাদ গেল, 4 বাদ গেল, 4 23, যা হলো হলো, তোমার কিচ্ছু জানার দরকার নেই, ঠিক আছে, তুমি পরীক্ষার হলে কি করছো সেইটা একটু বোঝো। কিন্তু 4 বাদ গেল, 4 লিখে দিলাম, আর যেহেতু আমার লাস্ট ইউনিট ডিজিটটা আমাকে 4 মেলাতে হবে, তাহলে এই 4 তো দেখেছি, আর সবার সামনে 4 আছে, আর ইউনিট ডিজিট 4 মেলাতে হবে, তাহলে আমি বলবো হয় 8 বাদ যাবে, 9 6 বাদ যাবে, 9 4 বাদ যাবে, 9 2 বাদ যাবে, ঠিক আছে। তাহলে আমি 8 দিয়ে যদি এই 6 দিয়ে গুণ করি, 3 6 18, 8 হয়, কিন্তু ইউনিট ডিজিট তো আছে 4, তাহলে 8 দিয়ে যদি বাদ দিই, 3 8 24, এই যে মিলে যাচ্ছে, তাহলে 8ই বাদ যাবে এখানে, ঠিক আছে। এগুলো আমি কাদের জন্য বলছি, যাদের একটুখানি ক্যালকুলেশন লেভেলটা একটু কম, তাদের জন্য কিন্তু বলছি, ঠিক আছে। তাহলে বস্তুটি ক্রয় মূল্য বের করতে হবে, ক্রয় মূল্য আমি তোমাদের শিখিয়েছি একটু আগে, 100% হয়, ক্রয় মূল্য 100% হয়। তাহলে আমি বলবো এখানে 100%-এর ভ্যালু হবে 48-এর পরে আরও দুটো শূন্য, মানে 4800 টাকা। আর যে ভাবছো যে আমি কাটাকুটি করবো পরীক্ষার সময়, সে কাটাকুটি করতেই পারো, কেননা 25টা যেই প্রশ্ন তোমার মাথায় আসবে, তখন কিন্তু তুমি যে নামতা পড়ে পড়ে কাটাকুটি করবে, যেটা বেঙ্গল পুলিশের ছেলে মেয়েদের হয়ে থাকে, তাদের জন্যই যে তো ক্লাসটা, সুতরাং তাদের জন্যই কথাগুলো বারবার বলছি, যে তুমি যদি এরকম কাটাকুটি বারবার করতে থাকো বা নামতা পড়ো, তাহলে কিন্তু তোমার উপরে একটা এক্সট্রা প্রেশার পড়ে যাবে, যার ফলে তুমি কিন্তু আলটিমেটলি শেষ করতে পারবে না পরীক্ষা, ঠিক আছে। চলে আসি আমরা তার পরের অঙ্ক। একজন দোকানদার 12% লাভে পণ্য বিক্রি করেন, তাহলে আমি প্রথমেই বুঝে গেলাম কত পার্সেন্ট লাভে বিক্রি করেন, 12% লাভ, পাশে আমি লিখে দিলাম 12% লাভে পণ্য বিক্রি হলো, এই কথাটা লিখে রাখলাম পাশে। আর আসল ওজনের তুলনায় 15% কম ওজন কিন্তু ব্যবহার করছে, এই জায়গাটা একটু খেয়াল করবে, ওজনের দিক থেকে এটা তো লাভে মানে টাকার দিকে, লাভ মানে কি টাকার দিক থেকে, আর ওজন মানে কি বুঝতেই পারছো তুমি, বাটখারাতে দাড়িপাল্লাতে সমস্যা আছে, 15% কিন্তু এখানেও কম ওজন দিয়ে দেয়, তাহলে তার মোট লাভের শতাংশ খুঁজুন। খুব সুন্দর অঙ্ক, এই ধরনের অঙ্ক আসার খুবই চান্স আছে। কেউ যেন এই অঙ্কটাকে, অনেক ছেলে মেয়ে আছে বুঝলে, বাজারে আছে, যেই দেখছে যে ডবল লাভ মানে 12% লাভ আর 15% লাভ, তাহলে একটা কাজ করি, তাহলে ওরা অনেকে শিখে রেখেছে এরকম একটা সূত্র, a প্লাস বি প্লাস এ বি বাই 100, ঠিক আছে। এই ফর্মুলা যদি তুমি ইউজ করে দাও, তাহলে সেক্ষেত্রে কি হবে আমি একটু দেখিয়ে দিই তোমাকে। 12% লাভ মানে 12%, তারপরে 15% মনে করো ওজনে কম দিয়েছে, তার মানে যদি 15% তুমি এটাকে লাভ ধরো, তাহলে আবার 15% লিখবে, দিয়ে 12 ইন্টু 15/100 যদি আমি করি, তাহলে এখানে কত পাওয়া যায় একটু দেখে নেওয়া যায়। 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে কাটি 5 20 100, আর এখানে যদি 2 দিয়ে কাটি 10 দুগুণি 20, আর 2 দিয়ে কাটলে 6 দুগুণি 12, তাহলে এখানে হলো কত, 12 আর 15 27, আর এখানে 3 6 18-কে 10 দিয়ে ভাগ করলে 1.8 কিন্তু, তাহলে 27 আর 1-এ 28.8%। তুমি কি 28.8% কোনো অপশানে খুঁজে পাচ্ছ? তুমি বলবে না দাদা, আমি কিন্তু কোনো অপশানে 28.8% খুঁজে পাচ্ছি না।
সুতরাং এই প্রসেসটা কিন্তু করলেই তোমার কি হয়ে যাবে, সম্পূর্ণই ভুল হয়ে যাবে। কিন্তু এই প্রসেস যেন ভুল করেও করে দিও না পরীক্ষার সময়, ঠিক আছে? তাহলে আমি এবার তোমার এই ফর্মুলাটা আমি তোমাকে বোঝাতে চাইছি যে কখন এই ফর্মুলা ইউজ করবে। মনে করো অঙ্কের ভাষাটা যদি এরকম থাকতো যে কোনো একটা বস্তুকে এত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, তারপরে আবার এত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, পর পর যদি দুটো লাভ হয় তাহলে সেক্ষেত্রে হবে। কিন্তু কিন্তু এই যে লাভটা, এটা তো টাকায় লাভ, আর এই যে ওজন মানে 15% কম দিয়েছে মানে কি, এটা ওজনের উপরে লাভ। কিন্তু তাহলে দুটো ডিফারেন্ট টাইপের জিনিস হয়ে যাচ্ছে না? তাই কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি না। এই ফর্মুলাটা কখন ইউজ হবে, আস্তে আস্তে তোমরা যখনই আমার ক্লাসগুলো করতে থাকবে খুব ভালোভাবে তোমাদের আমি বুঝিয়ে দেবো। তাহলে প্রথমে 12% লাভ। তাহলে তুমি বলবে যে যদি আমি মনে করো 100 টাকায় আমি মালটা কিনতাম, যে পণ্যটা আমি কিনেছি সেটা মনে করো 100 টাকায় কিনেছি, 100 গ্রাম, ঠিক আছে? 100 টাকায় 100 গ্রাম কিনেছি। তাহলে তুমি বলবে ওজনে তো দিয়েছি আমি 15% কম। ওজনে কত দিয়েছি? ওজনে দিয়েছি 15% কম। তার মানে 15% কম মানে তুমি বলবে যে 100তে ডাইরেক্ট 15% মানে 85 কিন্তু আমি ওজন দিয়েছি। আচ্ছা, এই 100তেই আমি বললাম কিন্তু 100তে 100 কিনেছি, আমি কি ধরেছি বলো? 100 টাকাতেই 100 গ্রামই কিনেছি। তাহলে সব কিছুই কিন্তু এই 100 হয়ে গেল বিষয়টা। তাহলে 100তে আমি 15% কম দিচ্ছি মানে 85 দিচ্ছি। আর তুমি বলছো যে এই 100তে দাদা আমি আবার 12% লাভও করছি, 12% লাভ। আচ্ছা, কেন দুটোই 100-র উপরেই চাপালাম? কারণ এই 100তে 100 গ্রামই মনে করো কিনেছিলাম, তার জন্য বলছি। কিন্তু বারবার শুনবে কথাটা, বা তুমি ডবল 100 লিখতে পারতে চাইলে। তাহলে 100তে 12% লাভ মানে 112 লিখে দিই। তাহলে তুমি বলবে যে দাদা আমি মাত্র 85 গ্রাম মাল দিয়ে 112 টাকা নিয়ে নিয়েছি, তাই না? 85 মাল দিয়ে 112 নিয়ে নিয়েছি। তাহলে আমার আলটিমেটলি লাভ কত হলো? তুমি বলবে যে দাদা আমার আলটিমেটলি লাভ হলো 27 এখানে, হ্যাঁ, 15, 12, 27। এই 27 যে লাভটা হলো সেটা কতর উপরে? 85-এর উপরে। আর 100-এ কত, এটাই তোমাকে কিন্তু বার করতে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? তাহলে তুমি যেই এখানে কাটাকুটি করবে, আচ্ছা 85-এর উপরে কেন? কেননা 85 কিন্তু তোমার পকেট থেকে গেছে। তুমি কত দিয়েছো? তুমি মনে করো দোকানদার, তুমি 85 দিয়েছো আর ক্রেতার কাছ থেকে নিয়ে নিলে 112, তাহলে কত লাভ হলো? 27। আর কত দিয়ে? 85 দিয়ে। তাহলে 85 নিচে যাবে। তাহলে 5 দিয়ে কাটলে 5 17 85, আর 5 দিয়ে কাটলে 5 20 100। তাহলে তুমি বলো দাদা এখানে হচ্ছে 27 দুগুণি 54, মানে 540/17। তাহলে 3 17 51, 3 বাদ চলে যাচ্ছে, দেখেছো ওখানে 28.8 এসেছিল, কিন্তু 3 তো বাদ চলেই গেল। 3 17 51 পড়ে থাকে হলো 30। তাহলে 17 দুগুণি 34, মানে 31 পয়েন্ট, প্রায় 32%-এর কাছাকাছি চলে যাবে। তাহলে 31 পয়েন্ট সামথিং যেই পেয়ে গেছি, আর ভাগ কিন্তু করতে যাবে না তুমি, ঠিক আছে? আর ভাগ করবে না কিন্তু, এই যে টিক মেরে বেরিয়ে যাবে। চলে আসি আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে? একজন ডিলার 16% লোকসানে তার পণ্য বিক্রি করার দাবি করেন, কিন্তু তিনি 1 কেজি ওজনের পরিবর্তে 750 গ্রাম ওজন ব্যবহার করেন। ওই একই ধরনের একটা অঙ্ক দিয়েছে। তাহলে তুমি বলবে এখানে কিন্তু যে ওজনে যে মানে কমটা দিয়েছে সেটা কিন্তু 1 কেজির পরিবর্তে দিয়েছে কত? 750 গ্রাম। 1 কেজির পরিবর্তে দিয়েছে 750 গ্রাম। এখানে কিন্তু পার্সেন্টেজে বলেনি। তাহলে 1 কেজি মানে আগে কত সেটাকে তোমাকে আমি বুঝিয়ে দিই। 1 কেজি মানে তুমি বলবে দাদা 1000 গ্রাম। কিন্তু আগের অঙ্কটায় তো তুমি দাদা ধরেছিলে 100 গ্রাম। তাহলে এখানে যেহেতু 1000 গ্রাম, তো 1000ই ধরি, কোনো অসুবিধাই নেই। তুমি বলবা যে 1000 টাকায় 1000 গ্রাম মাল কিনেছি, 1000 টাকায় 1000 গ্রাম মাল কিনেছি, কিন্তু আমি দিয়েছি কত? তুমি বলবে যে 750 গ্রাম দিয়েছি, তাই না? 750 গ্রাম দিয়েছো তুমি, ওই যেই খরিদ্দার এলো তোমার কাছে, তুমি 750 গ্রাম দিল। কিন্তু তুমি দেখো লোকসানে বিক্রি করেছো, মানে তুমি বলতে চাইছো যে খরিদ্দারকে, দেখ আমি যা মাল কিনেছি তোকে ক্ষতিতে বেচে দিলাম।
কিন্তু অ্যাকচুয়াল কি করেছো, তুমি কিন্তু লাভ নিয়ে নিয়েছো তোমার ওজনের দিক থেকে, তাই না? তাহলে 750 দিয়েছো আর বলছো যে আমি দেখ 16% ক্ষতিতে বিক্রি করলাম। আচ্ছা 16% মানে কি বোঝায়? তুমি বলবে যে দাদা 16% মানে তুমি পার্সেন্ট মানে তো 100-এ বোঝায়, তাহলে 100-তে 16 কম, 100-তে 16 কম, 16% কম মানে লোকসান মানে কি? লোকসান মানে তো কম, তাহলে 100-তে 16 কম। আর হাজারে কত? একটা শূন্য যদি আমি এখানেও চিপকে দিই এখানেও চিপকে দিই, তুমি বলবে 160 কম, তাহলে হাজারে 160 কম মানে তুমি বলবে 840 গ্রাম তুমি কিন্তু মাল দিয়েছো, এটা বলতে পারো। তাহলে 750 দিয়ে, সরি 16% কম দামে বেচেছো, তাই তো? লোকসানে বেচেছো মানে 840-এ বেচেছো। তাহলে তুমি বলো যে 750-এর মাল 840-এ বেচেছি, তার মানে কত লাভ হলো? তুমি বলবে যে এখানে বিয়োগ করলে হয় 90 টাকা লাভ 750-এর উপরে 100-এ কত? এই যে গুণটা করে দিলাম আর আমার লাভের হার বেরিয়ে এলো। 0 0 কেটে দাও, 25 দিয়ে কাটো, 3 25 75 আর 4 25 100, 3 দিয়ে কেটে দাও, 3 3 9, তাহলে 3 4 কত হবে? 3 4 12% হবে। আর 12% কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। চলে আসি এরপরের অঙ্ক। এরপরের অঙ্ক কি বলছে? 55টি টফি বিক্রি করে একজন দোকানদার 11টি টফি লাভ করে। তাহলে 55টা টফি বিক্রি করে একজন দোকানদার 11টা টফি কিন্তু লাভ করে। তাহলে অর্জিত শতকরা লাভ নির্ণয় করো। এই হলো আমার অঙ্ক। তাহলে তুমি বলবে 55টা টফি বিক্রি করেছে, 55টি বিক্রি করেছে, এই বিক্রয়ের মধ্যে কতগুলো লাভ আছে? আচ্ছা 55টি মনে করো 55 টাকায় তোমাকে বিক্রি করেছে, 55 টাকায়, তোমাকে একটু সহজে বোঝানোর জন্য বলছি, 55 টাকায় আমি মনে করো বিক্রি করেছি। তাহলে এক একটার বিক্রয় মূল্য কত? 1 টাকা করে। তাহলে 11টি টফি লাভ করেছো মানে 11 টাকা কিন্তু তুমি লাভ করেছো, টাকায় কনভার্ট করে দিলাম, 11 টাকা মনে করো তুমি লাভ করেছো 11 টাকা। তাহলে 11 টাকা লাভ করেছো 55 টাকায় বেচে। তাহলে তুমি কিনেছিলে কততে? তুমি কিনেছিলে কততে? তুমি বলবে যে দাদা 55 টাকায় বেচলাম, তাই তো? 55 টাকায় বেচলাম, 11 টাকা লাভ মানে এক্সট্রা এলো, তাহলে আমি কিনেছিলাম আরও কম দামে, তাই না? কিনেছিলাম আরও কম দামে, মানে 55 মাইনাস 11 দরে তুমি কিন্তু বিক্রি করেছিলে, ঠিক আছে? 55 মাইনাস 11 করলে কত? সরি কিনেছিলে, 55 মাইনাস 11 মানে 44-এ তুমি কিনেছিলে, তাই তো? তাহলে এবার আমাকে লাভের হার বের করতে হবে। তাহলে লাভের হার প্রফিট পার্সেন্ট ইজ ইকুয়াল টু, আমি কি লিখবো? 11 টাকা লাভ 44 টাকার উপরে। কেন 44 টাকা লিখছি? কেননা সবসময় লাভের হার ক্রয় মূল্যের উপরে ক্যালকুলেশন হয়। 100-এ কত? তাহলে তুমি বলবে যে 11 দিয়ে কাটলে 4 11 44 আর 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে কত পার্সেন্ট লাভ হলো? 25% কিন্তু তোমার লাভ হলো, 25%। তাহলে 25% মানে অপশান এ হলো তোমার সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে তোমরা একটু পজ করে নিয়ে নিজে নিজে করার চেষ্টা করো। বলছে যে মাধব 42,000 টাকায় একটি জিনিস কিনেছিলেন এবং 20% ক্ষতিতে বিক্রি করেছিলেন। সেই পরিমাণ দিয়ে তিনি আরও একটি আইটেম কিনেছিলেন এবং 30% লাভ করেছিলেন। তাহলে তার সামগ্রিক লাভের হার, সামগ্রিক লাভটা কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে যে জিনিসটা, সেখানে কিন্তু তুমি বুঝতেই পারছো যে এখানে কিন্তু মাধব প্রথমে 42,000 টাকায় 42,000 টাকায় একটা বস্তু কিন্তু কিনেছিল, কেনার পরে ওটা বিক্রি করলো ক্ষতিতে, মাইনাস 20% ক্ষতিতে। আর যে টাকাটা ও পেলো সেই টাকা দিয়ে কি বলছে, আরও একটা আইটেম কিনে নিয়ে এইবার এর উপরেই চাপিয়ে দিল আবার 30% লাভ, তাই না? তাহলে এই যে বিষয়টা, এটা কি ক্রমিকভাবে হয়েছে? মানে একই জিনিসের উপরে হয়তো আর একটা আইটেম কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু আইটেম চেঞ্জ হলে কি হবে, যে টাকায় কিনেছিল এবার তার উপরে যে টাকাটা পেলো তার উপরেই তো আবার লাভটা করেছে, তার মানে বিষয়টা সিকুয়েন্সিয়ালি হয়েছে না? তাহলে তুমি কিন্তু এখানে ওই ফর্মুলাটা ইউজ করতে পারো,
কোন ফর্মুলাটা? যে এ প্লাস বি প্লাস এবি বাই 100 ফর্মুলা। তাহলে বলো এ বলতে এখানে -20%, তাহলে প্রথমে হলো -20 লিখলাম, বি মানে +30 লিখলাম, আর তারপরে কি লিখতে হবে? এ প্লাস বি প্লাস এবি বাই 100। এবি বলতে কি -20 গুণ -20 গুণ কত হবে? 30/100। এই হলো তোমার ওভারঅল লাভের হার, তুমি এখান থেকে বের করতে পারো। তাহলে বুঝতে পেরেছো কোথায় তুমি পার্সেন্টেজটা ইউজ করবে, মানে এই সাকসেসিভ রেটের যে সূত্রটা ইউজ করবে কোথায়। তাহলে এখানে 20 থেকে এই 30 থেকে 20 বাদ গেলে 10 হয়, আর এখানে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? এখানে দেখো মাইনাস আছে তাই না, তাহলে এই প্লাসে মাইনাসে গুণ হলে মাইনাস হয়, তোমরা সবাই জানো 3 দুগুণী 6। তাহলে আমি বলবো যে 10 থেকে 6 বাদ গেলে 4% হয়। তাহলে তুমি বলো যে ওভারঅল আমার যেহেতু 4% লাভ, তাহলে 42,000 টাকার উপরে 4% মানে 4/100 দিয়ে গুণ হবে। তাহলে 42,000 ইন্টু 4/100 করে দিলাম। দুটো শূন্য যদি কাটে, 4 দুগুণী 8, 4 4 16, তাহলে 1680 টাকা। অপশান সি হলো আমার এখানে সঠিক উত্তর। কিন্তু ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।